নমস্কার, আমি নিলয়। তোমাদের প্রত্যেককে স্বাগত জানিয়ে আমি আজকের ক্লাস শুরু করছি। আজকের পার্ট হলো ওজাইভ। ওজাইভ জিনিসটা কি? ওজাইভ হচ্ছে ক্রমযৌগিক পরিসংখ্যার লেখচিত্রের বক্ররেখা। ক্রমযৌগিক পরিসংখ্যার লেখচিত্রের বক্ররেখাকেই বলা হয় ওজাইভ, বা এটার আরেকটা নাম হলো ক্রমযৌগিক পরিসংখ্যার বক্ররেখা। তাহলে কি বললাম? ওজাইভ ইংলিশে কি বলা হয়? ওজাইভই বলা হয়, OGIVE। এটা কি বললাম? এটা হচ্ছে জিনিসটা কি? এটা হচ্ছে ক্রমযৌগিক পরিসংখ্যার লেখচিত্র বক্ররেখা। অর্থাৎ এমন এক ধরনের লেখচিত্র হবে যেটা আকৃতিটা হচ্ছে একটা বক্ররেখা, সেটাই হচ্ছে ওজাইভ। তাহলে ওজাইভ হচ্ছে ক্রমযৌগিক পরিসংখ্যার লেখচিত্র বক্ররেখা। এটা কি কাজে দেয়? এটা হচ্ছে লেখচিত্রের মাধ্যমে মধ্যমা নির্ণয়ের একটি পদ্ধতি। এর আগের চ্যাপ্টারে আমরা মধ্যমা নির্ণয়ের বিভিন্ন রকম সূত্র দেখেছি, বিভিন্ন ধরনের অঙ্ক করেছি, ঠিক আছে? কিন্তু এই মধ্যমা নির্ণয় লেখচিত্রের মাধ্যমেও করা যায়, এবং এই জিনিসটাকে আমরা বলবো কি? ওজাইভ। তাহলে লেখচিত্রের মাধ্যমে মধ্যমা নির্ণয়ের এটি একটি পদ্ধতি। তাহলে এই দুটো বিষয় তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা দেখব ওজাইভ কত রকমের হয়। ওজাইভ হয় দুই রকমের। ওজাইভকে আমরা ইংরেজিতে বলি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কার্ভ। ক্রমযৌগিক পরিসংখ্যার যেটা বক্ররেখা, তাই তো? কার্ভ মানে বক্ররেখা, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কার্ভ, এটাই হচ্ছে কি? ওজাইভ। এটা দুই রকমের কথাটার অর্থ হচ্ছে যে দুই রকম, এই ওজাইভ পদ্ধতিতে আমি দুই রকম ভাবে মধ্যমাটা নির্ণয় করতে পারি, ঠিক আছে? একটা হচ্ছে ক্ষুদ্রতর সূচক ওজাইভ, বা ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যার বক্ররেখা। ওজাইভ মানে তো বললাম ক্রমযৌগিক পরিসংখ্যার বক্ররেখা। তাহলে একটা হচ্ছে ক্ষুদ্রতর সূচক, ওজাইভের ক্ষুদ্রতর সূচক। আরেকটা হচ্ছে ওজাইভ কেমন ধরনের? এটা হচ্ছে বৃহত্তর সূচক। এটাকে ইংরেজিতে কি বলা হবে? অর্থাৎ ওজাইভ অফ ক্ষুদ্রতর সূচক অফ দ্য লেস দেন টাইপ। আর একটা হচ্ছে ওজাইভ অফ দ্য মোর দ্যান টাইপ। দুই রকম হলো। আমি তোমাদের বই থেকে একটা ছবি নিয়ে ব্যাপারটি তোমাদের বোঝাচ্ছি। তোমাদের বইয়ের 351 নম্বর পৃষ্ঠায় তোমরা দেখবে এখানে একটা ছক দেওয়া রয়েছে, গাছের পাতার দৈর্ঘ্য এবং পাতার সংখ্যা। সেই অনুযায়ী এখানে পরিসংখ্যা ক্ষুদ্রতর সূচক দিয়ে অঙ্কটা করা হয়েছে। এটা একটা গ্রাফ পেজ রয়েছে। এখানেতে এগুলোকে বিন্দু স্থানাঙ্ক ধরে নিয়ে এক্স অক্ষ বরাবর উচ্চসীমা এবং ওয়াই অক্ষ বরাবর ক্রমযৌগিক পরিসংখ্যা ধরে নিয়ে, অর্থাৎ এই দুটোকে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ ধরে নিয়ে বিন্দুগুলি স্থাপন করে এগুলো বিন্দু পেয়েছে, ঠিক আছে? বিন্দুগুলো পরবর্তীতে যোগ করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছি আমরা আস্তে আস্তে লেখচিত্রটা কি হচ্ছে? উপরের দিকে যাচ্ছে, ছোট থেকে আস্তে আস্তে বড় হচ্ছে।
এটা হচ্ছে ওজাইভের লেখচিত্র এবং এটা হচ্ছে ক্ষুদ্রতর সূচক। তোমরা এটুকু জানো। এখন আমি যখন অঙ্ক করব তোমাদের কাছে বিষয়টি আরও পরিষ্কার হবে। আমি তোমাদের শুধু এখন এই ছবিটা দেখাচ্ছি ক্ষুদ্রতর সূচক এবং বৃহত্তর সূচকের মধ্যে পার্থক্যটি বোঝানোর জন্য। তোমরা শুধু মনে রাখো, উচ্চসীমাকে এক্স অক্ষ, ক্রমযৌগী পরিসংখ্যাকে ওয়াই অক্ষ ধরে নিয়ে ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগী পরিসংখ্যার যে একটা লেখচিত্র পাওয়া গেছে, অর্থাৎ ওজাইভের ক্ষুদ্রতর সূচক, এখানে দেখতে পাচ্ছি আমরা ক্ষুদ্র ক্ষুদ্র থেকে আস্তে আস্তে বৃহত্তর হচ্ছে। এরপরে আমরা আরেকটা দেখব ওজাইভের বৃহত্তর সূচক। এখানেও ঠিক একই রকম উচ্চসীমা এবং ক্রমযৌগী পরিসংখ্যাকে যথাক্রমে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ ধরে নিয়ে বিন্দুগুলি যখন স্থাপন করা হচ্ছে, এই বিন্দুগুলি স্থাপন করলে দেখা যাচ্ছে যে কি হচ্ছে, প্রথম বিন্দু এটা, তারপর দ্বিতীয় বিন্দু, এইভাবে করে এগুলোকে প্রত্যেকটাকে যোগ করে দিয়ে দেখতে পাচ্ছি আস্তে আস্তে বড় থেকে ছোট, মানে উপর থেকে নিচের দিকে আসছে। তার মানে বড় থেকে ছোট হচ্ছে। তাহলে বৃহত্তর সূচকের ক্ষেত্রে কি হচ্ছে, বৃহত্তর থেকে ক্ষুদ্রতর হচ্ছে। এবং ক্ষুদ্রতর সূচকের ক্ষেত্রে কি দেখলাম, ক্ষুদ্র ক্ষুদ্র থেকে আস্তে আস্তে বৃহত্তর হচ্ছে। ব্যাপারটি তোমরা মাথায় রাখো। আমরা এই জিনিসটি বোঝার পর তোমাদের গণিত বইয়ের 358 নং পৃষ্ঠার কোষে দেখি 26.3 এর অঙ্কগুলি করার চেষ্টা করব। তাহলে এখন তোমরা জানলে ওজাইভ কি, ওজাইভের মাধ্যমে কি করা হয়, কি নির্ণয় করা হয়, মধ্যমা নির্ণয় করা হয়। আর ওজাইভ হচ্ছে ক্রমযৌগী পরিসংখ্যার লেখচিত্রের একটা বক্ররেখা। এটা দুই ধরনের হয় ওজাইভ, অর্থাৎ একে বলা হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কার্ভ, যেটা একটা বক্ররেখা। দুই রকম হয়, ওজাইভের ক্ষুদ্রতর সূচক আর একটা হচ্ছে ওজাইভের বৃহত্তর সূচক। ওজাইভের ক্ষুদ্রতর সূচক অর্থাৎ ওজাইভ অফ দ্য লেস দেন টাইপ এবং ওজাইভ অফ দ্য মোর দেন টাইপ। আমরা এবার তোমাদের অঙ্কগুলি করার চেষ্টা করব। গণিত বইয়ের 358 নং পৃষ্ঠার কোষে দেখি 26.3 এর প্রথম অঙ্কটি করার জন্য আমরা আগে প্রশ্নটা বুঝে নেব। এখানে বলা হচ্ছে গ্রামের 100টি দোকানের দৈনিক লাভের পরিমাণের একটা ছক দেওয়া রয়েছে। প্রতি দোকানের লাভ এবং দোকানের সংখ্যা। 0 থেকে 50 লাভ, দোকানের সংখ্যা 10টি, 50 থেকে 100 16, এরকম করে একটা ছক দেওয়া রয়েছে। প্রদত্ত তথ্যের ক্রমযৌগী পরিসংখ্যা ক্ষুদ্রতর সূচক তালিকা তৈরি করতে হবে এবং তারপর তার ওজাইভ অঙ্কন করতে হবে। অঙ্কটা কি করে করা হবে, এখানে প্রশ্ন দেখো। আমি এটাকে যেহেতু ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগী পরিসংখ্যাতে লিখবো, এটা তোমাদের পরিসংখ্যা, তোমাদেরকে ক্রমযৌগী পরিসংখ্যার একটা তালিকা তৈরি করতে হবে। তো তার জন্য তোমাকে কি করতে হবে, ক্রমযৌগী পরিসংখ্যার তালিকা তৈরি করার জন্য এখানে যে দেখো আছে 0 to 50, তাহলে এটাকে কি লেখা হবে, 50 এর কম। এখানে উচ্চসীমাটা কি 100, এটাকে লিখতে হবে 100 এর কম। মানে উচ্চসীমাগুলোকে লিখে দিয়ে আমরা লিখবো 50 এর কম, 100 এর কম, 150 এর কম, এরকম করে দিয়ে একটা প্রথম স্তম্ভে এটা লিখতে হবে লাভটাকে, এবং পরিসংখ্যাটাকে আমরা লিখবো ক্রমযৌগী পরিসংখ্যা। ক্রমযৌগী পরিসংখ্যাটা কেমন হবে, ক্ষুদ্রতর সূচক। তাহলে দেখো ছকটা আমি করছি, তোমরা প্রত্যেকে সেই অনুযায়ী দেখো। একের অঙ্কটি করার জন্য আমি একটা ছক তৈরি করব যেখানে 3টা স্তম্ভ থাকবে। প্রথম স্তম্ভে লিখবো আমি প্রতি দোকানের লাভ, দ্বিতীয় স্তম্ভে লিখবো ক্রমযৌগিক পরিসংখ্যা ক্ষুদ্রতর সূচকে, এবং তৃতীয় আরেকটি স্তম্ভ তৈরি করতে হবে, সেটা হবে আমার ওজাইভ অঙ্কনের জন্য যে বিন্দু স্থানাঙ্কের প্রয়োজন, সেই বিন্দু স্থানাঙ্কগুলি লেখার জন্য। তাহলে আমরা 3টা স্তম্ভ তৈরি করে নিলাম। প্রথম স্তম্ভে আমি কি লিখব, প্রথম স্তম্ভে লিখব প্রতি দোকানে যেটা লাভ, তাহলে এখানে লিখলাম প্রতি দোকানের লাভ। দ্বিতীয় স্তম্ভে কি লিখব, ক্রমযৌগিক পরিসংখ্যা। প্রশ্নে যেহেতু ক্রমযৌগিক পরিসংখ্যাটা ক্ষুদ্রতর সূচকে লিখতে হবে, আমিও ক্রমযৌগিক পরিসংখ্যা ক্ষুদ্রতর সূচকে। এবং তৃতীয় নম্বরটা হচ্ছে ওজাইভ অঙ্কনের জন্য বিন্দুর স্থানাঙ্ক। এরপরে প্রতি দোকানের লাভটাকে আমি উচ্চ সীমা দিয়ে, যেহেতু ক্ষুদ্রতর সূচক আমাকে করতে হবে, সেই জন্য এটাকে আমি 0 to 50টাকে লিখবো 50 এর কম, যেহেতু এটা আমি কিসে করছি, ক্ষুদ্রতর সূচক অঙ্কটা করছি। দ্বিতীয়টা হচ্ছে 50 to 100, এটাকে আমি লিখবো 100 এর কম। তৃতীয় যেহেতু রয়েছে 100 to 150, এটাকে আমরা কি লিখবো, 150 এর কম। পরের গুলো ঠিক একই রকম, 200 এর কম, 250 এর কম,
তারপরটা হচ্ছে 300-এর কম, এরকম করে প্রত্যেকটাকে এইভাবে লিখে নেওয়া হলো। এরপরে যেটা তোমাদের বইয়ে ছিল ক্রমযৌগিক দোকানের সংখ্যা, এটা হচ্ছে পরিসংখ্যা। পরিসংখ্যাটাকে ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যার আকারে লিখতে হবে। কি করে লিখবো? প্রথমে যেটা ছিল ওটা লিখে দেবো, অর্থাৎ 10। তাহলে প্রথমে লিখে দিলাম কি 10, তারপরে কি রয়েছে 16, ঠিক আছে। তারপরে যখন লিখবো তখন 10 এবং 16 যোগ করে নিয়ে লিখতে হবে। তার মানে কত হবে 10 + 16, 10 + 16 কত হলো 26। নেক্সট থার্ডে যখন লিখবো কি রয়েছে 28, 28 এটা এখন কি হয়ে যাবে, সেকেন্ডে যেটা পেয়েছি 26, 26 এবং 28 যোগ হয়ে কি হলো 54, তাহলে 54 লিখবো। একইভাবে তারপরে কি করে লিখবো 54 + 22 is 76, তাহলে 54 54 + 22 কি হলো 76। এরপরে কি হবে 76 + 18, 76 + 18 কত হচ্ছে 94, তাহলে এখানে লিখবো আমরা 94। লাস্ট কি রয়েছে 6 রয়েছে, তাহলে 94 এর সাথে 6 যোগ হয়ে এখানে লিখবো আমরা 100। তাহলে এটা হয়ে গেল আমাদের ক্রমযৌগিক পরিসংখ্যা ক্ষুদ্রতর সূচক। এবার এখানে কি লিখবো অজাইব অঙ্কনের জন্য বিন্দুর স্থানাঙ্ক, এবং এটা যেহেতু ক্ষুদ্রতর সূচকে আছে তাহলে এখানেতে বিন্দুর স্থানাঙ্কটা কি করে লিখবো, এখানে যেটা আছে লাভ 50 এর কম, এটাকে ধরবো এক্স, যেটা ভুজ, তাই তো। বিন্দু স্থানাঙ্ক মানে যেটা ভুজ এবং কোটি হয়, এটাকে ধরবো আমি, এগুলোকে ধরবো আমি ভুজ হিসেবে এবং এগুলোকে ধরবো কোটি হিসেবে। অর্থাৎ এখানে এক্স অক্ষের স্থানাঙ্ক ধরবো কত, তাহলে 50, এবং এটাকে ধরবো ওয়াই অক্ষের স্থানাঙ্ক অর্থাৎ 10। এরপরের বিন্দুটা কি হবে 126, তাহলে 126। নেক্সট কি হবে 150 আর 54, 150 54। তারপরের বিন্দুটির স্থানাঙ্ক কি হবে 276, তারপরের বিন্দুটির স্থানাঙ্ক কি হবে 250, 94। শেষ বিন্দুটির স্থানাঙ্ক কি হবে 300, আর এটা কত 100। এভাবে আমি অজাইব অঙ্কনের জন্য বিন্দুগুলির স্থানাঙ্ক পেয়ে নিলাম। এবার আমাদের পরবর্তী কাজ হবে এখানে যে বিন্দুগুলির স্থানাঙ্ক পেলাম সেই বিন্দুগুলি ছক কাগজে স্থাপন করা। এবার আমি একটা ছক কাগজ নিয়ে নিয়েছি, এই যে বিন্দুগুলো ছিল এই বিন্দুগুলিকে এখন ছক কাগজে স্থাপন করতে হবে। তাহলে বিন্দুগুলির ছক কাগজ স্থাপন করতে হলে আমাদের একটা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ লাগে। তাহলে আমার প্রথম কাজ হবে এক্স অক্ষ ওয়াই অক্ষ টানা। দেখো এখানে যেহেতু কোনো নেগেটিভ ভ্যালু থাকবে না, তার জন্য নিচের দিকে জায়গা ছেড়েও সেরকম লাভ নেই এবং বাঁ দিকেও জায়গা ছেড়ে কোনো লাভ নেই। আমি কি করব, নিচের দিক থেকে একটা ঘর উপরে এক্স অক্ষটা টানবো। তাহলে এই যে দেখো আমি এক্স অক্ষটা টেনে নিলাম, এক্স অক্ষ টেনে নিলাম, এবং বাঁ দিক থেকেও ঠিক একই রকম একটা ঘর ছেড়ে দিয়ে আমি ওয়াই অক্ষটা টানবো। তাহলে এই হচ্ছে ওয়াই অক্ষ। তাহলে এটার কি লিখবো এক্স ও এক্স ড্যাশ, এক্স এটা হচ্ছে আমাদের অরিজিন, আর এটা হচ্ছে কি এক্স ড্যাশ। একই রকম এটাকে কি লিখবো আমরা, একটু বাড়িয়ে নিব, ওয়াই অরিজিন ওয়াই ড্যাশ, ঠিক আছে, এইটুকু অসুবিধা নাই। এরপরে তোমাদের কাজ হবে এক্স অক্ষ বরাবর কি লেখা, এক্স অক্ষ বরাবর লিখতে হবে উচ্চ সীমা। তাহলে এখানে আমরা কি লিখবো উচ্চ সীমা। এই কথাটার অর্থ হচ্ছে যে আমরা এক্স অক্ষ বরাবর উচ্চ সীমা নিয়েছি, এবং ওয়াই অক্ষ বরাবর কি লিখবে ক্রমযৌগিক পরিসংখ্যা। ওয়াই অক্ষ বরাবর কি লিখবো ক্রমযৌগিক পরিসংখ্যা। তাহলে এখানে লিখবো কি ক্রমযৌগিক পরিসংখ্যা। এটা কাজ করা হলো। এরপরে কাজ হবে এখানে দেখো এক্স অক্ষের যে বিন্দুগুলি লাগবে সেগুলো দেখো, এগুলো মানে ভুজগুলো কি কি 50, 100, 150। তাহলে তোমাদেরকে এবার এক্স অক্ষ বরাবর এমনভাবে বিন্দুগুলি নিতে হবে যাতে পুরো কাগজের মধ্যে এই বিন্দুগুলিকে স্থাপন করা যায়। 50 to 300, অবশ্যই এখানে 50 to 300 এত সংখ্যক ঘর নেই। তাহলে তোমাদেরকে কি করতে হবে, কিছু দূর থেকে আমরা শুরু করব, যেমন এরকম করে একটা দাগ দেবো। এই করে দাগ দেওয়ার অর্থটা হচ্ছে যে আমরা একদম 0 থেকে শুরু করিনি, কেন আমাদের তো 50 থেকে শুরু হচ্ছে, এক্স অক্ষের বিন্দুগুলির মান মানে ভুজগুলির মান 50 থেকে শুরু হচ্ছে। তাহলে আমরা এখানে লিখে দিলাম কি 50, মানে 50 থেকে আমার কাজটা শুরু হলো। এরপরে আমি এক একটা ঘর এমনভাবে নিব যাতে এখানকার প্রত্যেকটা বিন্দুকে স্থাপন করা যায়। তাহলে আমি এক্স অক্ষ বরাবর এক একটা ঘর নিব 10 একক করে। একটা ক্ষুদ্রতম যে বর্গক্ষেত্র দেখতে পাচ্ছি তার এক একটা ঘর কত 10 একক। তাহলে এখানে যদি 50 হয়, 60, 70, 80, 90, 1 হয়, তাহলে এখানে কি হবে 100। তাহলে এখানে লিখে দিলাম কি 100। একই রকম ভাবে এখানে কত হবে
150, এখানে 200, এখানে কি হবে 250, এখানে কি হবে 300, তাহলে 300 অবধি ছিল। তারপরে লেখার দরকার নেই, আমার লিখলেও কোনো অসুবিধা নেই। এরপরে কোটিগুলির মান স্থাপন করতে হবে। দেখো এমনভাবে নিতে হবে যাতে এই যে বিন্দুগুলি যে আছে, যে এই যে স্থানাঙ্কগুলি, এগুলোকে স্থাপন করা যায় ওয়াই অক্ষ বরাবর। ওয়াই অক্ষ বরাবর আমি দেখো এগুলো দেখতে পাচ্ছি সব 2-এরই গুণিতক আছে, তাহলে এগুলো এক একটা ঘর 2 একক করে নিয়ে নেব। ঠিক আছে, 1 একক করে নিলেও হবে, তাহলে 2 একক করে যদি নিই তাহলে এখানে দেখো 2, 4, 6, 8, 10। ঠিক আছে, তাহলে এখানে কত হলো, তাহলে 10। প্রত্যেকটা বিন্দু লেখা দরকার, তাহলে 10 এখানে, তাহলে একই রকম কত হবে 20 হবে, এখানে কি হবে 30, এখানে কি হবে 40, এখানে কি হবে 50, এখানে কি হবে 60, এখানে কি হবে 70, এখানে কি হবে 80। এরকম করে লিখে দিলাম, 80 অবধি লিখলাম। আচ্ছা আরও লাগবে 80, এখানে কি হবে 100, তাহলে হলো। এরপর আমরা কি করব, বিন্দুগুলিকে স্থাপন করব। প্রথম বিন্দু কি রয়েছে 50, 10, তার মানে এক্স অক্ষ বরাবর 50 এবং ওয়াই অক্ষ বরাবর 10। তাহলে দেখো 10 এই যে এখানে আছে, তাহলে 50, 10 কোথায় হচ্ছে, এবার 50 এখানে 10, তার মানে এখানে একটা বিন্দু পাচ্ছি। তাহলে এটাকে মার্ক আউট করে দিলাম, মার্ক করে দিলাম। নেক্সট কি আছে দেখো 126, তাহলে দেখো 100 কোথায় রয়েছে, এখানে 100 রয়েছে, এখানে 26 কোথায় হতে পারে, দেখো এখানে 100, এখানে 20 এসছে, এবং এই বরাবর এক একটা করে 2 একক করে নেওয়া হয়েছে যেহেতু, তাহলে 100 আর 26 আর 20, 22, 24, 26 এক একটা ঘর 2 একক করে আছে ওয়াই অক্ষ বরাবর, তাহলে এটা হয়ে গেল 126। নেক্সট কি আছে 150 আর 54, তাহলে 150 কোথায় আছে দেখো এখানে আছে 150। এরপর কি করতে হবে আমাকে, এই বরাবর 54, দেখো এই বরাবর 54, এই বরাবর যাচ্ছে তুমি 50, দেখো এখানে 50 আছে, তাহলে 50 এত দূর এলো, এই বরাবর যাচ্ছি আমরা, তাহলে 100, এখানে 50 হলো 52, 54, তাহলে এটা কি হয়ে গেল 150 আর 54। চতুর্থ বিন্দু কি 276, 200 কোথায় আছে, এখানে 200, তাহলে 200 এখানে 76, তার মানে এই বরাবর হচ্ছে 60, এখানে হচ্ছে 70, 72, 74, 76, তাহলে 200 আর 76 বিন্দুটা স্থাপন হয়ে গেল। তারপর 250 আর 94, 250 এখানে, 250 পর কি আছে এখানে 94, তাহলে এই বরাবর আমরা যাই 250, এখানে হচ্ছে 80, এখানে হচ্ছে, আচ্ছা তাহলে 250 আর এখানে কত দেখো 90, এখানে এসছে 92, 94, 250, 94, আর একটা কি আছে 300, 100, তাহলে 300 হচ্ছে এখানে, আর 100, 300, 100 কত, এই দেখো 100, তার মানে এখানে। তাহলে এইভাবে আমি ছক কাগজে প্রত্যেকটা বিন্দুগুলিকে স্থাপন করলাম। এরপরে কাজ হবে বিন্দুগুলিকে যোগ করা। ক্ষুদ্রতর সূচকে এবার কি করবো, আমি বিন্দুগুলি যোগ করব। দেখো এটার সঙ্গে একটা বিন্দু যোগ করলাম, এই দুটো বিন্দু যোগ করা হলো স্কেলের সাহায্যে। তারপর এটার সঙ্গে এটা যোগ করতে হবে, যোগ করা হলো। একইভাবে এই বিন্দুগুলিও একটার সঙ্গে অন্যটা যোগ করা হলো। এরপর আমরা এই শেষ বিন্দুটি যোগ করব। তাহলে এইভাবে আমরা প্রতিটা বিন্দু নিচ থেকে উপর অবধি যোগ করে দিয়েছি। তাহলে এই যে বক্ররেখাটা পেলাম ক্রমযৌগিক পরিসংখ্যার একটা বক্ররেখা, এটাই হচ্ছে ক্ষুদ্রতর সূচক ওজাইভ। তাহলে এটা লিখে দিই আমরা এখানেতে, এটাই হচ্ছে কি ওজাইভের, এখানে লিখবো আমরা ওজাইভ, ব্র্যাকেটে কি লিখবো ক্ষুদ্রতর সূচক। ঠিক আছে, এই যে বক্ররেখা যেটা পেলাম এটাই হচ্ছে ওজাইভের ক্ষুদ্রতর সূচক। প্রশ্ন তো তাই বলেছিল, প্রশ্ন কি বলেছিল ওজাইভ, ছক কাগজে ওজাইভ অঙ্কন করি। কিন্তু একটা বিষয় মাথায় রাখতে হবে, তোমাকে একটা জিনিস উল্লেখ করতে হবে, এক্স অক্ষ বরাবর এক একটা ঘরের দৈর্ঘ্য কত আর ওয়াই অক্ষ বরাবর। এইভাবে আমরা ওজাইভটা অঙ্কন করলাম, কিন্তু অঙ্কন করার পরে কিন্তু তোমাকে কিছু বিষয় লিখতে হবে। কোথায় লিখবে সেটা তুমি গ্রাফ পেজের পেছন দিকটায় লিখবে। এখানে তোমাকে প্রধানত যে দুটি বিষয় লিখতে হবে, কি একটা হচ্ছে যে আমরা কি করেছি এক্স অক্ষকে কি ধরেছি দেখো উচ্চসীমা, এবং ওয়াই অক্ষকে কি ধরেছি ক্রমযৌগিক পরিসংখ্যা। তাহলে এখানে ওই জিনিসটাই লিখতে হবে, এক্স অক্ষকে বা এক্স অক্ষ উচ্চসীমা ও ওয়াই অক্ষ কি করছে ক্রমযৌগিক পরিসংখ্যা নির্দেশ করে। এই বিষয়টি লেখা হলো। এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ কি নির্দেশ করে সেটা না বললে তো একটা বিন্দুগুলি স্থাপন করা যায় না, সেই জন্য আমরা এই কথাটি লিখলাম। আর কি লিখবো, আর লিখবো যে
এক্স অক্ষ বরাবর দেখো এক একটা ক্ষুদ্রতম যে বর্গক্ষেত্রগুলো আছে তার এক একটি বাহুর দৈর্ঘ্য কত ধরেছি দেখুন 50, তারপরে এসে 100, কারণ আমি এগুলো যে এক একটা বাহু যে আছে এগুলো 10 একক করে নিয়েছি। ঠিক আছে, তাহলে কি লিখবো, এক্স অক্ষ বরাবর, এই বিষয়টিও আমাকে লিখতে হবে, এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম যে বর্গক্ষেত্রগুলো দেখতে পাচ্ছি, ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য সমান 10 একক এবং ওয়াই অক্ষ বরাবর কি নিয়েছি, ওয়াই অক্ষ বরাবর দেখো আমরা নিয়েছি 10, মানে এক একটা এখানে দেখো 1 2 2 4 6 8 10, মানে এক একটা ঘর আমি 2 ঘর করে নিয়েছি। তাহলে এখানে কি লিখবো, ওয়াই অক্ষ বরাবর, লেখা দরকার নেই, ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য কত নিয়েছি আমি, 2 একক। তাহলে এটা হলো আমাদের প্রথম অঙ্ক, সম্পূর্ণভাবে কমপ্লিট হলো। এখানে একের অঙ্কটা ছকটা তৈরি করেছি, ছকটা তৈরি করার পর যে বিন্দুগুলি পেয়েছি সেই বিন্দুগুলিকে ছক কাগজে স্থাপন করেছি। স্থাপনের পূর্বে আমরা এক্স অক্ষ ওয়াই অক্ষকে চিহ্নিত করেছি এবং ভুজ এবং কোটিকে যাতে খাতার মধ্যে ঠিকঠাকভাবে আনা যায় তার জন্য আমরা আগেই কিন্তু হিসাবটা করে নেব। ঠিক আছে, সেটা তোমরা ভেবে নিবে যে এক একটা ঘর কত একক করে নিলে প্রতিটা বিন্দু কি স্থাপন করা যাবে, একই রকম ওয়াই অক্ষের ভ্যালুগুলো করে নেওয়ার পর এখানেতে লিখবো ওজাইব ক্ষুদ্রতর সূচক, কি এককে তুমি করলে, ক্ষুদ্রতর নাকি বৃহত্তর, এবং এক্স অক্ষকে কি বোঝানো হয়েছে, ওয়াই অক্ষকে কি বোঝানো হয়েছে, এবং এক্স অক্ষ বরাবর একটি বাহুর দৈর্ঘ্য কত, ওয়াই অক্ষ বরাবর একটি বাহুর দৈর্ঘ্য কত। এরপরে আমরা পরবর্তী অঙ্ক অর্থাৎ 2 এর অঙ্কটা শুরু করব। একের পর এবার 2 এর অঙ্ক বলা হচ্ছে 35 জন শিক্ষার্থীর ওজনের তথ্য দেওয়া রয়েছে, ওজন শিক্ষার্থীর সংখ্যা। এখানে দেখো আগের ক্ষেত্রে যেমন শ্রেণী সীমা হিসেবে দেওয়া ছিল প্রত্যেকটা জিনিস, এখানে কিন্তু কি দেওয়া আছে, 38 এর কম, 40 এর কম, 42 এর কম, এইভাবে দেওয়া রয়েছে। অর্থাৎ এখানে যেটা শিক্ষার্থীর সংখ্যা দেওয়া রয়েছে এটা কিন্তু পরিসংখ্যা দেওয়া নেই, এটা দেওয়া আছে ক্রমযৌগিক পরিসংখ্যা। কি করে বুঝতে পারলাম, এখানে দেখো প্রত্যেকটা তথ্যকে 38 এর কম, তারপরে দেখো দেওয়া আছে 40 এর কম, 40 এর কম মানে তো 38 এরও কম হতে পারে, তার মানে এগুলো সব যোগ করে করে পরিসংখ্যা থেকে ক্রমযৌগিক পরিসংখ্যা দেওয়া হয়েছে। তাহলে আগের অঙ্কের মতোই এক্ষেত্রেও আমরা ছক করব, 3টা স্তম্ভ হবে, একটা হচ্ছে ওজন, একটা শিক্ষার্থীর সংখ্যা, এটা হচ্ছে ক্রমযৌগিক পরিসংখ্যা, এবং আরেকটা হচ্ছে ওজাইব অঙ্কনের জন্য বিন্দু স্থানাঙ্ক। তাহলে ছকটা করা যাক। তাহলে 2 এর অঙ্কটা আমরা করব। অঙ্কটি করার জন্য আমাদের তিনটি স্তম্ভ নিয়ে নিতে হবে। প্রথম স্তম্ভ, দ্বিতীয় স্তম্ভ এবং তারপরে হচ্ছে তৃতীয় স্তম্ভ। প্রথম স্তম্ভে আমরা কি লিখব, ওজন। দ্বিতীয় স্তম্ভে যেটা ছিল শিক্ষার্থীর সংখ্যা, ওটা লিখবো আমরা ক্রমযৌগিক পরিসংখ্যা। প্রথম স্তম্ভে তাহলে কি লিখবো, ওজন, দ্বিতীয় স্তম্ভে কি লিখবো, ক্রমযৌগিক পরিসংখ্যা। এবং তৃতীয় স্তম্ভে কি লিখবো, ওজাইব অঙ্কনের জন্য বিন্দু স্থানাঙ্ক। তাহলে এবার ওজনগুলো লেখা যাক, যেভাবে এখানে দেওয়া রয়েছে, এভাবে এখানে যেভাবে দেওয়া রয়েছে আমরা লিখব। প্রথমটা রয়েছে 38 এর কম, তারপর কি রয়েছে 40 এর কম, এরপরে শিক্ষার্থী সংখ্যা যেটা দেওয়া রয়েছে সেটাই আমরা লিখে দেব। এটা হচ্ছে ক্রমযৌগিক পরিসংখ্যা, 0 4 6 9 12 28 32 35। তাহলে এই দুটো লেখা হয়ে গেল। এরপরে কি লিখতে হয়, ওজাইব অঙ্কনের জন্য বিন্দু স্থানাঙ্ক। এটাই হচ্ছে আমাদের উচ্চ সীমা এবং ক্রমযৌগিক পরিসংখ্যাকে নিয়ে। তাহলে প্রথমটা কি হচ্ছে 38, 0, দ্বিতীয়টি কি হচ্ছে 40, 4, তৃতীয়টি হচ্ছে 42, 6, চতুর্থ বিন্দুটির স্থানাঙ্ক হচ্ছে 44, 9, নেক্সট ইজ 46, 12, 48, 28, 50, 32, 52, 35। এভাবে আমি ওজাইব অঙ্কনের জন্য বিন্দু স্থানাঙ্কগুলো লিখে নিলাম। এরপরে প্রশ্নে কি বলেছে,
প্রশ্নে বলেছে প্রদত্ত তথ্যের ক্রমযুগী পরিসংখ্যা তালিকা তৈরি করতে হবে। এই যে আমরা যেটা তালিকা তৈরি করেছি এটা হচ্ছে ক্ষুদ্রতর সূচকের। আর হচ্ছে করার পর ছক কাগজে ওজাইব অঙ্কন করি এবং লেখচিত্র থেকে মধ্যমা নির্ণয় করি। তাহলে এখন আমরা কি করব, ওজাইবটা অঙ্কন করব। ওজাইব অঙ্কনের জন্য আমরা ছক কাগজ, স্কেল এবং পেন্সিল নিয়ে নেব। ঠিক আছে, নেওয়ার পর কি করতে হবে, উচ্চসীমাকে এক্স অক্ষ এবং ক্রমযৌগী পরিসংখ্যাকে ওয়াই অক্ষ ধরে অক্ষ দুটি নেওয়া হলো। তাহলে অক্ষগুলো যখন নিবে তখন মনে রাখবে যেহেতু আমার কাছে নেগেটিভ কোনো ভ্যালু নেই, তাহলে নিচের দিকে এবং বাঁ দিকে জায়গা বেশি দেওয়ার কোনো দরকার নেই। তাহলে নিচের একটা ঘর থেকে উপরে এক্স অক্ষ টানলাম এবং ঠিক একই রকম বাঁ দিকে একটা ঘর ছেড়ে দিয়ে আমি ওয়াই অক্ষ ড্র করব। তাহলে আমরা ওয়াই অক্ষটা এবার ড্র করলাম। এবার আমরা নাম দিয়ে দিব, যেখানে ইন্টারসেক্ট করে নাম দেবো কি ও এক্স ড্যাশ, এবং এটা হচ্ছে কি ওয়াই ড্যাশ। ঠিক আছে, এক্স অক্ষ বরাবর আমরা কিনি আগের অঙ্কটার মতোই, এক্স অক্ষ বরাবর আমরা কিনি উচ্চসীমা। তাহলে এই বরাবর লিখে দেওয়া হলো উচ্চসীমা। ওয়াই অক্ষ বরাবর আমরা কিনি ক্রমযৌগিক পরিসংখ্যা। ঠিক আছে, এবার আমরা কি করব, বিন্দু স্থানাঙ্কগুলো দেখব। এমনভাবে আমাকে বিন্দু স্থানাঙ্কগুলো বসাতে হবে যাতে আমি প্রত্যেকটা বিন্দুকে ঠিকঠাকভাবে ছক কাগজ স্থাপন করতে পারি। 38, 40, 42 এভাবে আছে। ঠিক আছে, ভুজগুলো তাহলে ভুজগুলো দেখো শুরু হয়েছে 38 থেকে। তাহলে আমি কি করব, এখানে এই অরিজিন থেকে একটু জিগজ্যাগ দাগ নিয়ে 38 থেকে আমি শুরু করলাম। ঠিক আছে, 38 থেকে শুরু করলাম। এরপর আমি কি করব, এক ঘর সমান এক একক হিসেবে যদি নিই তাহলে 38, 39, 40, এখানে দেখো প্রত্যেকটা বিন্দুকে যদি লিখি তাহলে কিন্তু প্রচুর জায়গা লেগে যাবে এবং ছোট ছোট করে লেখা সম্ভব নয়। তাহলে কি করব, তাহলে এখানে যখন লিখবো আমরা প্রত্যেকটা বিন্দুকে লেখার দরকার নেই, কিছুটা লিখবো। দেখো 38, 39, 40, 41, 42, 43, তাহলে এখানে তাহলে কত হলো 43, এটা আমরা লিখলাম। একই রকম এটা যদি 43 হয় এটা কি হবে বলো, যদি আমি এক ঘর করে নিই তাহলে এটা কত হবে 53, তাহলে এখানে লিখলাম 53। এরপরে এটা কত হবে 63, এটা কি হবে 73, এটা কি হবে 83। আর কি লেখার দরকার আছে, এখানে দেখো হাইয়েস্ট ভ্যালু কি রয়েছে, হাইয়েস্ট ভ্যালু রয়েছে 52, তাহলে এইটুকুটার মধ্যে আমাদের হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা হলো। একই রকম ওয়াই অক্ষের উপর বিন্দুগুলিকেও যাতে ঠিকঠাকভাবে স্থাপন করা যায়, অর্থাৎ কোটিগুলিকে, তার জন্য আমি কি করবো, দেখো এখানে ভ্যালুগুলো আগে দেখে নিব। ঠিক আছে, দেখে নেওয়ার পর দেখতে পাচ্ছ তোমার এখানে শুরু হচ্ছে 0 থেকে এবং শেষ হচ্ছে কি 35-এ। তাহলে আমরা যদি ওয়াই অক্ষ বরাবরও যদি এক ঘর সমান এক একক করে নিই তাহলে কিন্তু আমার প্রত্যেকটা বিন্দুকে ঠিকঠাকভাবে স্থাপন করা যাবে। তাহলে প্রত্যেকটা বিন্দু লেখার দরকার নেই। দেখো খাতাটাকে আমি কিন্তু ঘুরিয়ে নিয়েছি। তাহলে এখানে দেখো 0, 1, 2, 3, 4, 5, তাহলে এখানে কত হচ্ছে 5, এখানে কত হচ্ছে 10, এখানে কত হবে 15, এখানে কত হবে 20, এখানে কত হবে 25, 30, এখানে হচ্ছে 35, এখানে কত হবে 35, এখানে হবে 40, তাহলে 40 অবধি করলে হবে, কারণ হাইট বেরো তো 35, তাহলে আর আমার উপরে লেখার দরকার নেই। এরপর দেখো আমি এক এক করে বিন্দুগুলি স্থাপন করছি। দেখো প্রথম বিন্দু কি 38,0, তাহলে 38,0, তাহলে এখানে 38,0 যদি বলে তার মানে এখানেই, তাহলে এখানে একটা বিন্দু পেলাম 38,0, প্রথম বিন্দুটি। দ্বিতীয় বিন্দু কি রয়েছে 40,4, তাহলে 40 দেখো কোথায় আছে, এখানে 38, 39, 40, তাহলে এখানে হলো 40, 38, 39, 40, 40,4, 1, 2, 3, 4, তাহলে এখানে পেলাম একটা বিন্দু 40,4। নেক্সট কি আছে 42,6, 42,6 করে দেখো এখানে 43, তার মানে এখানে তার ঠিক এক ঘর আগে 42, কি ছিল 42,6, তাহলে এটা 42, এখানে 5, এখানে 6, তাহলে এটা হচ্ছে 42,6। নেক্সট কি আছে 44,9, 44 কোথায়, এটা 43, এটা 44, 44,9, 5, 6, 7, 8, 9, তাহলে এটা হয়ে গেল 44,9। 44,9 এর পর কি আছে 46,12, 46 কোথায়, এটা 43, 44, 45, 46, আর কি ছিল 12, তাহলে 44, 45, 46, 46 এর পরে কি আছে 12, তার মানে এটা হচ্ছে 10, 46, 11, 12,
তাহলে 46,12, তারপরে কি আছে 48,28, তাহলে 48 কোথায়, 43, 44, 45, 46, 47, 48, 48, 28, তাহলে এই বরাবর আমাকে যেতে হবে 48 আর 28, এখানে 25, 26, 27, 28, এটা হচ্ছে 48,28। নেক্সট কি আছে 50,32, 50 কোথায়, 50 রয়েছে এই যে, এটা হচ্ছে 48, 49, 50, 50 এর সঙ্গে কত আছে 32, তাহলে এই বরাবর যেতে হবে 32, 32 কোথায় আছে, এখানে হচ্ছে 30, 31, 32, ঠিক আছে। শেষ বিন্দুটি কি 52,35, এরপরে কি আছে 52,35, তাহলে এখানে 53, এখানে 52, 52,35, তার মানে এখানে, ঠিক আছে। ছক কাগজে বিন্দুগুলি স্থাপন করার পর এবার আমরা কি করব, প্রত্যেকটা বিন্দু যোগ করব। তাহলে প্রত্যেকটা বিন্দু স্কেল দিয়ে যোগ করা হলো। এটা তোমরা হাত দিয়ে করতে যেও না, তাহলে ভুল হয়ে যেতে পারে, আর সামান্যতম ভুলের জন্য কিন্তু পুরো অঙ্কটাই ভুল হতে পারে। তাহলে বিন্দুগুলি স্থাপন করার পর আমরা দেখতে পাচ্ছি একটা বক্ররেখা পেয়ে নিলাম। তাহলে আমাদের বলেছিল ওজাইব অঙ্কন করতে, ওজাইব কিন্তু অঙ্কন করা হয়ে গেছে, ঠিক আছে। এরপরে কি বলেছে, এরপরে বলেছে লেখচিত্র থেকে মধ্যমা নির্ণয় করি। তাহলে আমরা লিখে দিই, এটাই হচ্ছে আমাদের ওজাইব, এবং এটা অবশ্যই ক্ষুদ্রতর সূচকে। এবারে কি করতে হবে, লেখচিত্র থেকে মধ্যমা নির্ণয় করতে হবে। কি করে করব, তাহলে আগে তো আমাকে মধ্যমা শ্রেণীটা জানতে হবে। তাহলে আমরা খাতায় একটু হিসেব করব কি করে। এখানে দেখো এন এর মান কত, আমরা জানি ক্রমযৌগিক পরিসংখ্যার লাস্ট যে ভ্যালু এটাই হচ্ছে পরিসংখ্যার সমষ্টি, অর্থাৎ এন এর মান হচ্ছে 35। তাহলে এন এর মান যেহেতু 35, n/2টা বের করবো। n/2 কি সাহায্য করবে, মধ্যমা শ্রেণীটা বুঝতে সাহায্য করবে। কত হলো 35/2, 35 এর হাফ কত 17.5। তাহলে 17.5 লেখচিত্রতে দেখো 17.5 কোথায় রয়েছে, 17.5 কোনটুকু অংশের মধ্যে রয়েছে, দেখো 17.5 এখানে কোথায় রয়েছে, এখানে দেখো রয়েছে 15। আমি এখানে এক্স অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর নিয়েছি 1 ঘর 1 একক, আর এই বরাবর 1 ঘর 1 একক করে নেওয়া হয়েছে। তাহলে এটা যদি 15 হয়, এটা হচ্ছে 16, এটা হচ্ছে 17, আমাদের কত লাগবে 17.5। তাহলে 16, 17, 17.5 মানে এই মিডিল পোর্শনটা, অর্থাৎ 17 এবং 18 এর মিডিল পোর্শনটা। এবার কি করতে হবে, এই বরাবর একটা দাগ টানতে হবে স্কেলের সাহায্যে। তাহলে এই 17.5 মার্ক করার পর আমরা কি করব, একটা এরকম করে দাগ টানবো ডট ডট দিয়ে। যেখানে ছেদ করলো সেই বিন্দুটাকে দিব, সেই ছেদ বিন্দুটাকে দিব আমরা নাম দেবো পি, ঠিক আছে। এবার পি বিন্দু থেকে এক্স অক্ষের উপর একটা লম্ব টানবো। তাহলে পি বিন্দু থেকে একদম সোজাসুজি এক্স অক্ষের উপর লম্ব যদি টানি, তাহলে কিরকম হবে দেখো, এখানে একটা বিন্দুতে এসে ছেদ করবে, এটাই হবে আমাদের মধ্যমা। তাহলে নাম দিলাম আমরা মধ্যমা, যেহেতু মিডিয়ান ওই জন্য নাম দিলাম কি এম। এবার দেখতে হবে এই বিন্দুটার এক্স অক্ষের মান কত। দেখো এখানে 43, 44, 45, 46, 46 থেকে একটু বেশি, 46 এর হাফের থেকে একটু বেশি, অর্থাৎ 46.6 সামথিং, ঠিক আছে। তাহলে এখানে এম বিন্দুর স্থানাঙ্ক কি পাচ্ছি 46.6, 0। এবার যে এর পিদিকে কিছু জিনিস আমাকে লিখতে হবে। যেমন আগে করার ক্ষেত্রে আমরা লিখলাম এক্স অক্ষ বরাবর কি ধরেছি, ওয়াই অক্ষ বরাবর কি ধরেছি ওটা লিখতে হবে। তাহলে এক্স অক্ষ উচ্চ সীমা ও ওয়াই অক্ষ ক্রমযৌগিক পরিসংখ্যা নির্দেশ করে, এটা লিখে দিলাম। এরপরে লিখবো এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য কত। দেখো এই বরাবর আমরা 1 একক করে নিয়েছি, এবং ওয়াই অক্ষ বরাবরও ক্ষুদ্রতম একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত 1 একক। তাহলে এবার লিখে নিব এটা, এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য সমান 1 একক। একইভাবে ওয়াই অক্ষ বরাবরও ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য আমরা কত নিয়েছি 1 একক। এটা দেখে বুঝতে হবে, বিন্দুগুলিকে দেখে নিয়ে বুঝতে হবে যে এক একটা বাহুর দৈর্ঘ্য তুমি কত নিলে প্রত্যেকটা বিন্দুকে ঠিকঠাকভাবে স্থাপন করতে পারবে। এবার দেখো আমাকে বলেছিল লেখচিত্র থেকে মধ্যমা বের করতে। লেখচিত্র থেকে আমি কি পাচ্ছি, এম বিন্দু স্থানাঙ্ক কত সেটা লিখতে হবে। তাই লিখতে হবে কি, লেখচিত্র থেকে পাই এম বিন্দুর স্থানাঙ্ক
46,6,0। অতএব নির্ণয় মধ্যমা মিডিয়ান ইকুয়াল টু কত তাহলে 46,6। এটা হলো লেখচিত্র থেকে মধ্যমা নির্ণয় নয়। তাহলে লেখচিত্র থেকে মধ্যমা নির্ণয় হয়ে গেল। এবার বলছি সূত্রের সাহায্যে মধ্যমা নির্ণয় করে যাচাই করি। তাহলে লেখচিত্র থেকে যা পেলাম আমি লেখচিত্রের পিছন পেজে লিখে দিলাম। এরপরে সূত্রের সাহায্যে আমি যাচাই করবো। এটা আমি এই পেজে করবো, এখানে যে অঙ্কগুলো করছিলাম। তাহলে n/2 কত 17.5। ঠিক আছে, তাহলে 17.5 যদি হয় তাহলে মধ্যমা শ্রেণীটি কি হবে? তাহলে ক্রমযৌগিক পরিসংখ্যায় দেখো 17.5 ভ্যালুটা কোন শ্রেণীর অন্তর্গত? তাহলে 12 এর পর শুরু হচ্ছে, এখানে কত 28, আর n/2 ভ্যালু কত 17.5। তার মানে 46 থেকে 48 এটাই হচ্ছে আমার মধ্যমা শ্রেণী। তার অতএব মধ্যমা শ্রেণীটা কি হবে? 46 থেকে 48। এরপর আমরা আগের অধ্যায়ে মধ্যমা নির্ণয়ের যা সূত্র, সেই সূত্রটা প্রয়োগ করবো, অর্থাৎ L প্লাস n/2 মাইনাস CF বাই F ইন্টু H। এলটা কি? এলটা হচ্ছে মধ্যমা শ্রেণীর নিম্ন শ্রেণী সীমানা। কত এটা তাহলে? 46। n/2 তো বের করাই আছে। এরপরে কি লাগবে? F। এফটা হচ্ছে মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা। দেখো মধ্যমা শ্রেণী হচ্ছে এটা, এর পরিসংখ্যা এটা কিন্তু ক্রমযৌগিক পরিসংখ্যা। এটা হচ্ছে ক্রমযৌগিক পরিসংখ্যা, কিন্তু আমার লাগবে মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা। কি করে বের করব? এটা হচ্ছে ক্রমযৌগিক পরিসংখ্যা। ক্রমযৌগিক পরিসংখ্যা কি করে বের করে? যোগ করে করে বের করতে হয়। পরিসংখ্যাগুলোকে যোগ করে করে ক্রমযৌগিক পরিসংখ্যা বের করতে হয়। তাহলে এখানে তো আমার লাগবে পরিসংখ্যা। তাহলে আমি নিশ্চয়ই এটা থেকে এটা বিয়োগ করলে এই মধ্যমা শ্রেণী পরিসংখ্যাটা পেয়ে নিব। তাহলে মধ্যমা শ্রেণী পরিসংখ্যা কত হবে? 28 থেকে 12 বাদ, কারণ এটা কিন্তু ক্রমযৌগিক পরিসংখ্যা বের করা আছে। 12 এর সঙ্গে 16 যোগ করলে তবেই কিন্তু 28 হয়। তার মানে দেখেই বুঝতে পারছো যে পরিসংখ্যা নিশ্চয়ই 16 আছে। কি করে বের করলাম? এটা 28 মাইনাস 12 অর্থাৎ 16। যেহেতু এটা ক্রমযৌগিক পরিসংখ্যা, সেই শ্রেণীর মানে মধ্যমা শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা থেকে আগেরটা বাদ দিলেই পরিসংখ্যাটা পেয়ে নেব। তাহলে পেয়ে নিলাম। এরপরে কি লাগে? CF। CFটা হচ্ছে মধ্যমা শ্রেণীর আগের শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা। মধ্যমা শ্রেণীর আগের শ্রেণীর আগের শ্রেণী মানে এটা, তার ক্রমযৌগিক পরিসংখ্যা কত? 12। তার মানে CF এর ভ্যালু হচ্ছে 12। আর কি লাগে? H। মধ্যমা শ্রেণীর দৈর্ঘ্য কত? 48 মাইনাস 46 অর্থাৎ 2। তাহলে এবার লিখবো অতএব সূত্রের সাহায্যে পাই নির্ণয় মধ্যমা কত হবে? L প্লাস n/2 মাইনাস CF বাই F ইন্টু H। এটাকে তোমরা থার্ড ব্র্যাকেটে লিখে দিবে। তাহলে L এর মান বসিয়ে দিই 46 প্লাস n/2 কত? 17.5। 17.5 মাইনাস CF কত? 12 বাই F কত? 16 ইন্টু H কত? H এর মান হচ্ছে 2। তাহলে এটা কত হলো? 46 প্লাস এটা কত? 17.5 থেকে 12 বাদ দিলে কত হয়? 5.5। 5.5 বাই 16 ইন্টু 2। তাহলে 46 প্লাস এখানে দশমিক বা তুলতে পারো, বা 5.5 এর দ্বিগুণ মানে 11, তাই তো? 11 বাই 16। এবার কি করবো? আমি 16 দিয়ে 11কে যদি ডিভাইড করি, দশমিকের জন্য 0, কত বারে দেব? 16 6 যা 96, নামলো কত তাহলে? 4, আর এখানে 1 4 আর একটা 0। 8 বারে কত হয়? 128। এরপরে এবার নাম্বার কত? 12। আর করার দরকার নেই, বারে একটা করতে পারে, 0 হবে। 7 যা 102, নামলো কত তাহলে? 12। আর করার দরকার নেই, এখানে রাউন্ড অফ করে নেবো আমরা। তো কত হলো এটা তাহলে? 0.68 ডেসিমাল অবধি, সেকেন্ড ডেসিমাল অবধি নিই। তাহলে 46 প্লাস 0.687 আছে। তাহলে এটাকে আমি এখানে এক ঘর যোগ হয়ে যাবে, সেকেন্ড ডেসিমালে যদি রাউন্ড অফ করি তাহলে 69। তার মানে কত হলো? 46.69। এটা হলো সূত্রের সাহায্যে আমার মধ্যমা। আর লেখচিত্রের সাহায্যে মধ্যমার কি হয়েছিল? দেখো 46.6, তার মানে খুব কাছাকাছি ভ্যালু, অর্থাৎ লেখচিত্রটা আমার ঠিক রয়েছে। ঠিক আছে, এইভাবেই কিন্তু আমাদের দ্বিতীয় নম্বর অঙ্কটাও শেষ হলো। তাহলে লেখচিত্র, তাহলে এখানে রয়েছে ছক এবং তার সঙ্গে এটা লেখচিত্র, এটা নিয়ে আমার 2 নম্বর অঙ্কটা কমপ্লিট হলো। লেখচিত্রের অংশগুলো লেখচিত্রের পেজে লিখবো, ছক কাগজে লিখবো, এবং খাতার যে অংশটুকু অর্থাৎ ছক এবং সূত্রের সাহায্যে যা চাই সেটা আমরা খাতায় করব। তাহলে আমাদের 2 এর অঙ্কটাও এখানে শেষ হলো। আজকের ক্লাস এই অবধি। এর পরের ক্লাসে আমরা 3 এবং 4 এর অঙ্ক নিয়ে আলোচনা করব। তোমাদের যদি আজকের এই ক্লাস ভালো লেগে থাকে তোমরা প্রত্যেকে আমার চ্যানেলটিকে লাইক দিও এবং সাবস্ক্রাইব করতে ভুলিও না, কারণ সাবস্ক্রাইব করলে তবেই পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমরা পাবে। সবাইকে অনেক ধন্যবাদ।